ভিয়েতনাম যুদ্ধের সময়কার এক অদ্ভুত মেডিকেল রহস্যের কথা বলি। এমন এক ঘটনা যা আসক্তি আর আমাদের ইচ্ছাশক্তি নিয়ে সব পুরনো ধারণাকে একেবারে নাড়িয়ে দেবে। চলুন জেনে নেওয়া যাক কি হয়েছিল। কিভাবে প্রায় ৯০% হেরোইন আসক্ত সৈন্য কোনো থেরাপি বা রিহ্যাব ছাড়াই বলতে গেলে এক রাতের মধ্যে এই মারাত্মক নেশাটা ছেড়ে দিল। প্রশ্নটা শুনলেই কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? ব্যাপারটা মোটেও ছোটখাটো ছিল না। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। ভিয়েতনাম যুদ্ধের সময়ে আমেরিকান সৈনিকদের মধ্যে প্রায় ২০%ই হেরোইনে আসক্ত হয়ে পড়েছিল। তো ওয়াশিংটনে তো রীতিমতো হইচই পড়ে গেল। সরকারের ভয় ছিল এই হাজার হাজার আসক্ত সৈন্য যখন দেশে ফিরে আসবে তখন পুরো আমেরিকায় একটা ভয়াবহ মাদকের মহামারী ছড়িয়ে পড়বে, একটা জাতীয় সংকট। কিন্তু বাস্তবে যা ঘটল তা ছিল কল্পনারও বাইরে, একেবারে অবিশ্বাস্য। দেশে ফেরার পর প্রতি ১০ জন আসক্ত সৈন্যের মধ্যে ৯ জনই প্রায় সাথে সাথে হেরোইন ছেড়ে দিল। ভাবা যায়? কোনো রিহ্যাবিলিটেশন ছাড়াই, কোনো থেরাপি ছাড়াই। তো প্রশ্ন হল, এই অসম্ভবটা সম্ভব হলো কিভাবে? এই রহস্যের জট খুলতেই শুরু হলো এক গভীর তদন্ত। আর এই তদন্তের দায়িত্বে ছিলেন গবেষক লি রবিন্স। তার আবিষ্কার আসক্তি নিয়ে আমাদের এতদিনের সব ধারণাকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। এই তুলনামূলক চিত্রটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। রবিন্সটা খুঁজে পেলেন তা হল ভিয়েতনামে সৈন্যরা এমন একটা পরিবেশে ছিল যেখানে নেশা করার সব রকম কিউ বা সংকেত মজুদ ছিল, যেমন যুদ্ধের ভয়ঙ্কর স্ট্রেস, হাতের কাছেই সস্তায় হেরোইন, আর আশেপাশে অন্য সহযোদ্ধারাও নেশা করছে। কিন্তু যেই তারা আমেরিকায় নিজেদের বাড়িতে ফিরল, এই সব সংকেতগুলো ভ্যানিশ। অন্যদিকে সাধারণ রিহ্যাব থেকে ফেরা রোগীরা কই ফেরে? সেই পুরনো পরিবেশে, পুরনো বন্ধুদের কাছে, যেখানে নেশার সব ট্রিগারগুলো আগের মতোই শক্তিশালী। ফলাফল একদম উল্টো। সুতরাং রবিন্সের গবেষণায় একটা যুগান্তকারী সত্যর সামনে নিয়ে এলো। আসক্তি আসলে কোনো মানসিক বা নৈতিক দুর্বলতা নয়, এটা পুরোপুরি পরিবেশের উপর নির্ভরশীল একটা প্রতিক্রিয়া। সহজ কথায়, পরিবেশ বদলালে অভ্যাসও বদলে যায়। এখন এই যে আবিষ্কার, এটা কিন্তু শুধু ড্রাগ অ্যাডিকশনের ক্ষেত্রেই সত্যি নয়, এটা আসলে যে কোনো বদঅভ্যাস ত্যাগ করার একটা ইউনিভার্সাল সূত্র। আমরা সাধারণত কি ভাবি? যারা খুব ডিসিপ্লিনড বা শৃঙ্খলাপরায়ণ, তাদের ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার বুঝি আমাদের থেকে অনেক বেশি, তাই না? কিন্তু আধুনিক গবেষণা বলছে ব্যাপারটা মোটেও তেমন নয়। তাহলে তাদের আসল রহস্যটা কি? রহস্যটা হলো, তারা ইচ্ছার শক্তির ওপর ভরসা করে না। তারা নিজেদের জীবনটাকেই এমনভাবে সাজিয়ে নেয় যেখানে ইচ্ছাশক্তি ব্যবহার করার দরকারই পড়ে না। মানে, তারা টেম্পটেশন বা প্রলোভন থেকে নিজেদেরকে দূরে রাখে। এই কৌশলটা কেন এত কার্যকর তা বুঝতে হলে আমাদের হ্যাবিট লুপ বা অভ্যাসের চক্রটা দেখতে হবে। যে কোনো অভ্যাস, তা ভালো হোক বা খারাপ, শুরু হয় একটা কিউ বা সংকেত দিয়ে। এই কিউটাই আমাদের ব্রেনকে ট্রিগার করে। বিজ্ঞানীরা এটাকে বলেন কিউ ইনডিউসড ওয়ান্টিং। মানে, পরিবেশের কোনো একটা সংকেত বা ট্রিগার দেখলেই আমাদের মধ্যে সেই কাজটা করার জন্য একটা তীব্র ইচ্ছা জেগে ওঠে। আর সত্যি বলতে, শুধু ইচ্ছা শক্তি দিয়ে বারবার এই ইচ্ছার সাথে লড়াই করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাহলে উপায়টা কি? যদি ইচ্ছার শক্তির সমাধান না হয়, তাহলে বদভ্যাস থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকারী রাস্তা কোনটা? সমাধানটা খুব সহজ, কিন্তু দারুণ শক্তিশালী। আচরণ পরিবর্তনের প্রথম সূত্রে ঠিক উল্টোটা প্রয়োগ করতে হবে। মেক ইট ইনভিজিবল। মানে, যে সংকেত বা কিউ আপনার বদভ্যাসটাকে চালু করে, সেটাকে আপনার পরিবেশ থেকে অদৃশ্য করে দিন। ব্যাপারটা কেমন? ধরুন, কাজে মনোযোগ দিতে পারছেন না কারণ বারবার ফোনে নোটিফিকেশন আসছে। ফোনটাকেই অন্য ঘরে রেখে আসুন। অতিরিক্ত ভিডিও গেম খেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, খেলার পর কনসোলটা খুলে আলমারিতে রেখে দিন। সোশ্যাল মিডিয়া দেখে হীনমন্যতায় ভুগছেন? যে অ্যাকাউন্টগুলো দেখলে এমন মনে হয়, সেগুলোকে আনফলো করে দিন। সংকেত নেই তো সমস্যাও নেই। সুতরাং মূল কথাটা হলো এটাই, আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোল একটা স্বল্পমেয়াদী ব্যাপার। বারবার ব্যবহার করলে এটা শেষ হয়ে যায়। তাই প্রলোভনের সাথে যুদ্ধ না করে নিজের পরিবেশটাকে এমনভাবে ডিজাইন করুন যেন যুদ্ধের দরকারই না পড়ে। আর এটাই হলো আত্মনিয়ন্ত্রণের আসল রহস্য। আচ্ছা,
খারাপ অভ্যাসকে অদৃশ্য করার উপায় তো জানা গেল, কিন্তু ভালো অভ্যাসগুলোর কি হবে? যেমন ধরুন পড়াশোনা করা বা রোজ জিমে যাওয়া। এই কাজগুলো তো অনেক সময় বেশ বোরিং লাগে, তাই না? আমরা তো শিখলাম কিভাবে খারাপ অভ্যাসকে অদৃশ্য করতে হয়, কিন্তু এমন কোনো উপায় কি আছে যা দিয়ে বোরিং কিন্তু জরুরি অভ্যাসগুলোকে একেবারে অপ্রতিরোধ করে তোলা যায়? আমাদের পরের আলোচনাতেই আসছে সেই সিক্রেট, কিভাবে আমাদের মস্তিষ্কের ডোপামাইন সিস্টেমকে হ্যাক করে যে কোনো কাজকে ভিডিও গেমের মতো আকর্ষণীয় করে তোলা যায়। এই ডার্ক সাইকোলজিক্যাল ট্রিকটা আপনার ভালো অভ্যাস গড়ার পুরো প্রক্রিয়াটাই বদলে দেবে, দেখতে ভুলবেন না।